নমস্কার বন্ধুরা, আজকে আমি এসেছি জয়রামবাটি শ্রী শ্রী সারদা মায়ের 171তম জন্ম জয়ন্তী পালন উৎসবে। জন্মতিথি পালন উপলক্ষে প্রচুর মানুষের সমাগম। মেন গেট ফুলের মালা দিয়ে সাজানো এবং ভিতরে রয়েছে বড় প্যান্ডেল। আর এই প্যান্ডেলের ভিতরে রয়েছে একটা বড় মঞ্চ। ওই মঞ্চে চলছে বিভিন্ন রকম অনুষ্ঠান, ধর্মসভা, গান ইত্যাদি। জয়রামবাটি মাতৃমন্দিরের এই মঞ্চে এখন গান গাইছেন বিখ্যাত শিল্পী লক্ষণ দাস বাউল। আমি যে আশ্চর্য হইলা প্রভু ভীষণ দেখিয়া। মাতৃমন্দিরের পাশে প্যান্ডেল এবং মায়ের পুরনো বাড়ির মাঝে যে জায়গাটি রয়েছে ওখানে খুব সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে, দেখতে অপূর্ব সুন্দর লাগছে। এটি হচ্ছে মায়ের পুরনো বাড়ি, ওর ভিতরে ফটো তোলা নিষিদ্ধ এবং পাশেই রয়েছে একটি স্বামী বিবেকানন্দের মূর্তি, যেটিকেও খুব সুন্দর ফুলের মালা দিয়ে আজ সাজানো হয়েছে। মাতৃমন্দিরে মায়ের দর্শন এবং প্রণাম করার জন্য এগিয়ে গেলাম, কিন্তু এত মানুষের ভিড় যে আর দর্শন হলো না, তাই এগিয়ে গেলাম প্রসাদ গ্রহণের প্যান্ডেলের দিকে। প্রসাদ খাওয়ার প্যান্ডেলের গেট দিয়ে ভিতরে প্রবেশ করে দেখতে পেলাম এখানেও বহু মানুষের ভিড়, তাই আস্তে আস্তে লাইন দিয়ে প্রবেশ করে একটা আসন সংগ্রহ করলাম ও প্রসাদ ভোগ গ্রহণ করলাম। আজকের প্রসাদ ভোগে ছিল খিচুড়ি প্রসাদ, সবজি, চাটনি এবং একটি লাড্ডু। প্রসাদ ভোগ গ্রহণের পর আস্তে আস্তে নিজের পাতা নিজে ফেলে মাতৃমন্দিরের দিকে রওনা দিলাম। মাতৃমন্দিরে ভিড় একটু কম থাকায় আস্তে আস্তে মায়ের দর্শন এবং প্রণাম করার জন্য মন্দিরের ভিতর এগিয়ে গেলাম। আর সামনেই দেখতে পেলাম একজন সিকিউরিটি ক্যামেরা অফ করার জন্য অনুরোধ করছে।
শোভাযাত্রার সময় মায়ের মূর্তি পালকি করে ঘোরানো হয়েছিল, সেটি ফুলের মালা দিয়ে সাজানো খুব সুন্দরভাবে এখানে রাখা আছে। এখন চলছে ক্ষুদে শিল্পী বেবি আকাঙ্ক্ষা রাওয়ের ভক্তিগীতি। মায়ের জীবন এবং বাণী নিয়ে আলোচনা করবেন। আমাদের মধ্যে রয়েছেন পূজনীয় শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দ মহারাজ, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি। মায়ের জীবন ও বাণী নিয়ে আলোচনা করছেন শ্রীমৎ স্বামী বলভদ্র মহারাজ। তিনি আমাদের এই অনুষ্ঠানে এসেছেন, তিনি সম্মতি দিয়েছেন আসার, তিনি এসেছেন এবং তিনি একটি সুন্দর ভাষণ সকলের সামনে রাখতে যাচ্ছেন, যা আমাদের পরম মঙ্গলদায়ক। আমি মহারাজকে মঞ্চে আসার জন্য এবং তিনি তার ভাষণ রাখবেন। আমাদের বারবার তাকে আমরা আমাদের কৃতজ্ঞতা এত তাড়াতাড়িতে এখানে মন্দির প্রতিষ্ঠা হবে কেউ ভাবতে পারে। তখনকার রামকৃষ্ণ মিশন তখন আমাদের এখনকার তুলনায় সারদানন্দজি একেবারে মাথা সারদানন্দজি বলতেন আমার বাসুতি শরৎ না থাকলে আমি যাওয়া সময় মায়ের কাছে কলকাতা যাওয়ার কথা হচ্ছে। তখন বিষ্ণু আর ব্রহ্মা এরা দুজন আলোচনা করছেন যে ব্যাপার এই প্রলয়ের মধ্যে অবলম্বন করছে। এরকম যখন আলোচনা করছেন, আলোচনা করতে করতে দেবী মূর্তির আবির্ভাব। দেবী মূর্তিকে তারা বললেন আমাদের বলছেন আচ্ছা, গলা সরকার সঙ্গে বলতে বলতে লক্ষ্মী দিল মা, সঙ্গে সঙ্গে ঠাকুর সূর্যবতী নিয়ে কিছু মনে করুন, আমি কিছু ঠিক আছে এখানে ভুল করে বলেছেন, সঙ্গে সঙ্গে মনে দিয়েছেন কিছু মনে করো না। এখানে ব্যাপার তোমার যদি আত্মবিশ্বাস থাকে তুমি বেঁচে যাবে। আবার তুমি যদি এমন কিছু খারাপ কিছু করো নি, তোমার আত্মবিশ্বাস নেই, তুমি যদি কিছু করতে পারো না। এই আত্মবিশ্বাসটা হচ্ছে যেন আত্মবিশ্বাস। সেই সময় ভারতবর্ষের শত্রুরা আগে এসেছে, কিন্তু ব্রিটিশ শত্রুরা যারা সেই বাচ্চা ছেলেটা 4-5 বছরের বাচ্চা ছেলেটিকে যখন তিনি পড়ান, তখন তার জ্ঞান ভাণ্ডার থেকে তো সেই পাণ্ডিত্য বের করেন না, কিন্তু একই অধ্যাপক, একই পণ্ডিত, তেমনি একই ভগবান, তার অসীম ক্ষমতা। তিনি যেমন অন্ধকার, যেমন অধঃপতন, সেই অনুযায়ী শক্তি বের করেন। যেহেতু এই যুগে শক্তি মানে ভজন মায়ানন্দজির খুব সুন্দর প্রবন্ধ আছে ষোড়শী পূজা নিয়ে সকলকে স্বাগত, সেখানে তিনি এটা খুব আলোচনা করছেন। তার না যিনি কালী, তিনি দুর্গা, তিনি কমলা, তিনি হয়ে গেছে এবং শাস্ত্র তাকে যেন অনুসরণ করেন। তিনি শাস্ত্র জানেন না, তিনি সাধন বর্ষণ করেছেন। সূর্যের আলো ডুবতেই আস্তে আস্তে মনে পড়ল বাড়ি ফেরার কথা, কিন্তু মায়ের এই মন্দির ছেড়ে যেতে একদমই মন চাইছিল না। রাতের দিকে প্রোগ্রাম ছিল পণ্ডিত অজয় চক্রবর্তী মহাশয়ের, কিন্তু কি করা যাবে, আবার একদিন না একদিন মায়ের মন্দির অবশ্যই আসবো, দেখা হবে। শক্তির আধার দিতে মা, সেই শক্তিটাকে ঠাকুর এই প্রথম নিজেকে অবতার করে, এই প্রথম বুঝলেন আমাকে কি কি করতে হবে, কি কি করতে হবে। তার মধ্যে প্রধান হচ্ছে আমাকে একটা নতুন ভাবে সঙ্গ তৈরি করতে হবে। যে